ওয়াকারের পতন, পদ পদবীর পতনটি এখনো হয়নি ওয়াকারের শেখ হাসিনার মতো, তবে নৈতিক পতন তার হয়ে গিয়েছে, বাকি পতনগুলো তার অবধারিত। মনে রাখবেন, ওয়াকারের পরিবারও শেখ হাসিনার পরিবারের মতো ঘৃণিত, ধিকৃত, নিন্দিত হবে। ওয়াকারের আত্মীয় স্বজনেরা পরিচয় দিতে পারবে না যে তারা ওয়াকারের আত্মীয়। সে তার পরিবারের কলঙ্ক নয়, অলঙ্কার নয়, কলঙ্ক হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ তাকে দেশের সেনাপ্রধান মনে করে না, মনে করে খুনি হাসিনার আওয়ামী লীগের সেনাপ্রধান, এবং সে সেটি রিকভারে বিশ্বাস অর্জনেরও চেষ্টা করেনি, অথচ সে আমাদের বেতন নেয়। ওয়াকারের বিষয়ে কথা বলার আগে একটি গল্প বলি আপনাদেরকে। ভারতের এক সেনা কর্মকর্তা রাশিয়া গিয়েছে বিমান প্রশিক্ষণের জন্য। তো রাশিয়ার এক বিমান কর্নেল তাকে কিভাবে বিমান উপরে উঠতে হয় সেটা শিখালো, কিভাবে ডানে যেতে হয় সেটা শিখালো, কিভাবে বামে যেতে হয় সেভাবে শিখালো। এরপর কিছুক্ষণ পর বিমান নিচে নেমে আসলো। এখন ভারতের বিমান বাহিনীর লোক জিজ্ঞেস করলো যে আপনি আমাকে ডানে বামে নেওয়া শিখালেন, উপরে উঠা শিখালেন, কিন্তু নিচে নামা শিখালেন না কেন? তখন রাশিয়ার সেই কর্নেল বলে, তোমার বিমান যখন ধ্বংস হবে আর তুমি যখন মারা যাইবা বিমানের ভিতরে, তখন তুমি এমনিতেই নিচে নেমে মারা যাবা। ঘটনা কি বুঝতে পারছেন? ভারতের বিমান বাহিনীকে বলা হয় বিধবা তৈরির কারখানা। সেই 1947 সালের পর থেকে এই পর্যন্ত তাদের কতজন পাইলট নিহত হয়েছে জানেন? 484 জন নিহত হয়েছে। আর সহকারী পাইলট, প্রশিক্ষণার্থী মানে শিক্ষানবিশ পাইলট সহ যদি আপনি হিসাব করেন তাহলে 820 জন, 482 জন নিহত হয়েছে। আর যদি প্রশিক্ষণে মানে এটা কি বলে আপনার শিক্ষানবিশ ইন্টার্নি পাইলট যদি আপনি ধরেন তাহলে 820 জন। তাহলে বুঝেন ভারতের বিমান বাহিনীকে কেন বিধবা তৈরির কারিগর বলা হয়। এই যে গল্পটির মর্মার্থ, সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল করোনার সময়ে ভারতের সেনাপ্রধান গাছের সাথে ধাক্কা খেয়ে বিপিন রাওয়াত, নাম শুনছেন না? বিপিন রাওয়াত ভারতের সেনাপ্রধান ছিল, চিফ অফ আর্মি স্টাফ। ভারতের গাছের সাথে ধাক্কা খেয়ে, বিদ্যুতের তারের সাথে ধাক্কা খেয়ে তার বিমান ভূপতিত হয়ে সেও মারা গেছে, তার সাথে আরো 13 জন মারা গেছে। একজন সেনাপ্রধান, আর্মির চিফ অফ স্টাফ কোন ধরনের বিমানে চলাফেরা করতে পারেন বুঝেন? এবং প্রত্যেকটি দুর্ঘটনার পরে ভারত কি বলে জানেন? আবহাওয়াজনিত গোলযোগের কারণে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর সামনে তার অগ্রগতির পথকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হওয়ার কারণে বিমানটি ভূপাতিত হয়, হেলিকপ্টারটি ভূপাতিত হয়। সব সময় তারা এইভাবেই বিফ দেয়। আপনাদেরকে আরেকটি গল্প বলি। আমেরিকার এক সেনাবাহিনীর লোক বাংলাদেশ সীমান্তে এসেছে। সে আজকে কমপক্ষে 4 জন বাংলাদেশিকে হত্যা করবে, কারণ বাংলাদেশে ইসকনের প্রধান, সাবেক ইসকনের নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। এই কারণে কমপক্ষে 4 জন মানুষকে সে হত্যা করবে। তো তার বস তাকে সায় দিয়েছে, তবে অপারেশনের নাম হবে ভিন্ন। তো গুলি লোড করে সীমান্তে আসলো। সে আসার পর বাংলাদেশের সীমান্তের এপার থেকে ওই যে কোরবানের গরুর শিং হাড়গোড় আছে না, কোরবানি দেওয়ার পর শিং হাড়গোড় এবং গরুর চাপা, গরুর মাথার মধ্যে 2 পাশে 2টা চাপা থাকে, চোয়ালগুলা কিন্তু খুব শক্তভাবে ধরা যায়, তরবারির মতো, অনেকটা ছুরির মতো।
তো এ যখন সীমান্তের দিকে আসছিল, তো সীমান্তের এই পাশ থেকে গরুর হাড়গোড় তার দিকে ছুঁড়ে মেরেছে। এখন গরুর হাড়গোড় দেখে সে ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে সে কয়েক কদম পিছিয়ে গিয়েছে। এবার ওই যে বাজি ফোটায় না 5, 10, 20 টাকার 2-3টি বাজি ফুটিয়ে দিল। এবার সে শুয়ে পড়ল, শুয়ে ফাঁকা গুলি ছুটতে লাগলো। তো এরা তো প্রচুর বাজি নিছে, বাজি ফুটাচ্ছে, আর সে ওই দিক থেকে ফাঁকা গুলি ছুটছে। তো ফাঁকা গুলি ছুটতে ছুটতে তার গুলি শেষ হয়ে গেছে। এখন সেই যে টার্গেট নিয়ে আসছে কৃষ্ণদেব বা ওই যে ইস্কনের লোককে অ্যারেস্ট করার কারণে সে প্রতিশোধ সুলভ 4টি মানুষ মুসলিম বাংলাদেশিকে হত্যা করবে, এই উদ্দেশ্যে আসছে। এখন সেটা তো আর করতে পারছে না। পরবর্তীতে 4 জন ভারত থেকে 4 জন মুসলিমকে মেরে সেখানে সোজা করে রেখে দিয়েছে। রেখে পত্রিকা ক্যামেরা আনলো, ছবি তুললো, পত্রিকায় দিল। 4 সীমান্তে 4 মুসলিমকে হত্যা করেছে বিএসএফ। এখন বাংলাদেশ দেখতেছে, বাংলাদেশের এই দিক থেকে দেখা খোঁজ নিয়ে জানা গেছে এখানে কাউকে মারা হয়নি। কিন্তু ইন্ডিয়ান পত্রিকায় বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারে খবর হয়েছে যে সীমান্তে 4 মুসলিমকে হত্যা করা হয়েছে, সীমান্তে 4 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এখন সীমান্তে হত্যা করা মানে কি মানুষ বুঝে নেবে বাংলাদেশি, এমন ঘুরিয়ে পেঁচিয়ে নিউজ করেছে যাতে বোঝা যায় বাংলাদেশি। আসলে তারা বাংলাদেশি ছিল না। শেষ পর্যন্ত বিএসএফের কর্নেল তাকে জিজ্ঞেস করলো, ঘটনাটা কি, আমাকে খুলে বলো। তখন সে তার কর্নেলকে বলল যে আমি তো স্বামী বিবেকানন্দের আশীর্বাদের জন্য এই ঘটনাটা ঘটিয়েছি। তখন কর্নেল বলল, আমি তো জানি তুমি স্বামী বিবেকানন্দের আশীর্বাদের জন্য এটা করেছো, কিন্তু এই ঘটনাটা কি, ওই পার বাংলাদেশ থেকে তো খবর পাই নাই আমরা যে ওখানে কোনো মানুষ নিহত হয়েছে, তুমি গুলি করে নিহত করেছো, হত্যা করেছো কাউকে, এরকম খবর তো তাদের দিক থেকে কোনো দাবি আসে নাই। অন্তত তারা পতাকা বৈঠক করার জন্য তো আসতো, বা স্যালুট দেওয়ার জন্য তো আসতো, একটা হাসি দিয়ে যেত। তখন সে তার কর্নেলকে বলল, আসলে আমি সীমান্ত থেকে মেদিনীপুর থেকে 4 জনকে নিয়ে সেখানে মেরে ফেলেছি। তখন কর্নেল বলল, এখন কি তোমার স্বামী বিবেকানন্দ তোমাকে আশীর্বাদ করবে? তখন সে বলল, বিবেকানন্দ তো আর জানবে না আমি তাদেরকে গুলি করে হত্যা করেছি, তারা দেখবে কেবল লাশ। তো এই হলো অবস্থা। তো ওয়াকারের আসলে সাফল্য বা নৈতিক পতন এভাবে হয়েছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে যেতে হয়। এখানে দুর্ঘটনা ঘটাবে, এখানে মেরে রেখে দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে একজন মারবে, দেশকে অগ্নিগর্ভ করবে, এটাই তার নৈতিক অধিপতন। তার ফিজিক্যাল বা পজিশনাল যে পতন, অধপতন, সেটা একটু হয়তো সামনে আমরা দেখছি না, হয়ে যাবে। তবে তার নৈতিক অধপতন হয়ে গেছে, কারণ তার যোগাযোগ ওই ভারতের সাথে, যারা ব্যর্থ, যারা বিধবা তৈরির কারিগর। ভারতের সেনাবাহিনীর কোনো বেলই নাই। ভারতের সেনাবাহিনীর দক্ষতা কি জানেন? সীমান্তে মানুষ মারবে বিএসএফ দিয়ে, কাশ্মীরে মানুষ মারবে। কাশ্মীরে 80 লাখ মানুষের জন্য এই পাগলেরা 8 লাখ সেনাবাহিনী রাখছে। আপনারা বুঝেন কত কাপুরুষ তারা। ভারতের সেনাবাহিনীর কোনো দক্ষতা আছে? পাকিস্তান এত ছোট দেশ, পাকিস্তানের লগে নাকানি চুবানি খায় তারা। এই ভারতের সাথে সম্পর্ক ওয়াকারের কি আবার উত্থান হবে? ওয়াকারের পতনই হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।